এই মুভিটি এই সিরিজের চতুর্থতম অংশ। এজন্য আপনাদের বোঝার সুবিধার্থে বিগত 3টি পার্টের মূল অংশগুলি আমি একটু বর্ণনা করে নিচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। একটা কোম্পানি এক ধরনের বিশেষ রোগ যার মাধ্যমে মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যেতে থাকে, তাকে ঠিক করার জন্য এক ধরনের বিশেষ ঔষধ তৈরি করে, যেটার ব্যবহার তারা ব্রাইটাস নামক একটি মা শিম্পাঞ্জির উপরে করে, যার ফলে সে অনেক বেশি বুদ্ধিমান হয়ে ওঠে। কিন্তু এই ওষুধটি তার পেটে থাকা সন্তানের ভেতরেও চলে যায়, যার ফলে সে জন্ম থেকেই বুদ্ধিমান হয়ে ওঠে, যার নাম হলো সিজার। সে আমাদের এই কাহিনীর হিরো ছিল। সিজারকে বাঁচানোর জন্য তার মা মানুষদের উপরে হামলা করে বসে, এর ফলে সে মারা যায়। সকলেই মনে করছিল এক্সপেরিমেন্টটি ফেল হয়ে গেছে, আর তাই সেই কোম্পানি নিজেদের সকল শিম্পাঞ্জিকে মেরে ফেলে। কিন্তু একজন সায়েন্টিস্ট কাউকে না জানিয়ে সেই বাচ্চা শিম্পাঞ্জিকে তার বাড়িতে নিয়ে আসে, এরপর নিজের সন্তানের মতো তাকে লালন পালন করে। কিন্তু একটি অ্যাক্সিডেন্টের ফলে বিজ্ঞানী না চাওয়া সত্ত্বেও সিজারকে পেট হোমে দিয়ে আসতে হয়। সেখানে থাকা কর্মী সিজারকে অনেক বিরক্ত করে। প্রতিনিয়ত সিজার কষ্ট একাকিত্বের ভিতর দিয়ে যাচ্ছিল। এরপর সে রেগে ওই বিশেষ ধরনের ওষুধটি সায়েন্টিস্টের বাড়ি থেকে চুরি করে নিয়ে এসে তার সাথে আটকে রাখা সকল শিম্পাঞ্জির ভেতরে ছড়িয়ে দেয়। এর ফলে এই ওষুধের গ্যাস নেয়াতে সকল শিম্পাঞ্জি অনেক বুদ্ধিমান হয়ে ওঠে। এরপর মানুষদের সাথে লড়াই করতে করতে সকলকে নিয়ে বনের ভিতরে চলে যায়। ওষুধ দ্বিতীয়বার শরীরে পড়ার পরে সিজার এতটা বুদ্ধিমান হয়ে যায় যে সে বিজ্ঞানীকে ধরে দুটো শব্দ বলে, প্রথমত না, দ্বিতীয়টি হলো বন সিজারের বাড়ি। অন্যদিকে এই ওষুধের প্রতিক্রিয়ার কারণে প্রায় 95% মানুষ মারা যায়, ঠিক যেমনটা করোনার সময় মানুষ মারা গিয়েছিল। এর 10 বছর পরে সিজার তার স্ত্রী ও 2টি সন্তান আর তার দলের সাথে বনের ভেতরেই বসবাস করতে শুরু করে। এরপরে বেঁচে থাকা কিছু মানুষদের সাথে সিজার একসাথে বসবাসের জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু সিজারের দলের একজন, যার নাম ছিল কোবা, সে সিজারকে গুলি করে, যার দোষ মানুষদের উপরে দিয়ে দেয়, যার ফলে বানর ও মানুষদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু ম্যালকম নামের একজন ব্যক্তি সিজারকে বাঁচিয়ে নেয়। এরপরে সিজার কোবাকে মেরে তার সিংহাসন পুনরুদ্ধার করে। কিন্তু এই যুদ্ধে মানুষগুলো সৈনিকদের সাহায্য চায়। এর ফলে সেই সৈনিকের এক নিষ্ঠুর কর্নেল ও তার দল নিয়ে বানরদেরকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। প্রায় 2 বছর ধরে খুঁজতে খুঁজতে কর্নেল সিজারের পুরো দলকে ধ্বংস করে। এতে সিজারের স্ত্রী ও 2 সন্তান মারা যায়। সিজারের প্রতিশোধের জন্য কর্নেলের এরিয়াতে আসে, যেখানে গিয়ে সে দেখে তার দলের অনেককে কর্নেল বন্দী করে রেখেছে। কর্নেল ধোঁকা দিয়ে সিজারকেও আটকে ফেলে। এরপর সে সিজারের প্রাণের বিনিময়ে সকল বানরদের দিয়ে পাথরের মাধ্যমে একটি দেয়াল তৈরি করে। আসলে সকল সেনারা কর্নেলের এমন নিষ্ঠুরতার জন্য তাকে বাগী ঘোষণা করেছিল, কেননা সেই ভাইরাসের কারণে কর্নেলের ছেলেও মারা গিয়েছিল, আর তাই সে বানরদেরকে নিঃশেষ করার জন্য বেরিয়ে পড়েছে। আর তাই তাকে থামানোর জন্য সেনারা তার ক্যাম্পে হামলা করে। এতে কর্নেল সহ তার সকল সৈনিকেরা মারা যায়। প্রচন্ড বিস্ফোরণের কারণে পাহাড় ধসে পড়ে। এদিকে সিজার ও তার দলের লোকেরা গাছের উপরে ওঠে নিজেদের প্রাণ বাঁচায়। এরপর সকলকে একটি নতুন জায়গায় নিয়ে আসে, যে জায়গার কথা সিজারের বড় ছেলে মৃত্যুর আগে সিজারকে জানিয়ে গিয়েছিল। সকলকে সুরক্ষিতভাবে পৌঁছানোর পরে আহত হওয়ার কারণে সিজার মারা যায়। এখন এরপরে এই গল্পতে আমরা দেখি সিজারের মৃত্যুর প্রায় 300 বছর পরে মানব সমাজ প্রায় ধ্বংস হয়ে গেছে। এখন মানুষদেরকে বিলুপ্ত প্রজাতি ধরা হয়, আর এই সময় পৃথিবীতে রাজত্ব করে বানরেরা। বানর বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাবে নিজেদের রাজত্ব তৈরি করেছে। ঠিক এমনই একটি বানরের ইকুয়াল ওরিয়েন্টেড দল আছে। তারা সকলে একটি উৎসবের আয়োজন করত, যেখানে এই গোষ্ঠীর এক রাত আগে সকল প্রাপ্তবয়স্কদের চিলের বাসা থেকে একটি করে ডিম নিয়ে আসতে হয়। তাদের নিয়ম হলো, যদি সেখানে 3টি ডিম থাকে তাহলে সেখান থেকে শুধুমাত্র 2টো ডিম আনতে পারবে। সেই ডিম নিয়ে আসার পরে তারা ডিম থেকে ফোটা বাচ্চাদেরকে বড় হওয়া পর্যন্ত যত্ন ও ট্রেনিং দেয়। ট্রেনিং সম্পূর্ণ হয়ে গেলে এই চিল তার মালিকের জন্য বিভিন্ন জায়গা থেকে মাছ ধরে নিয়ে আসে। এই গোষ্ঠীর একটি তরুণ বানর, যার নাম হলো নোয়া, তার বন্ধু আনায়া ও প্রেমিকা সোনার সাথে চিলের ডিম নেওয়ার জন্য বনের সবচেয়ে উঁচু স্থানে ওঠে, যেখানে চিলের বাসায় তারা শুধুমাত্র 3টে ডিমই দেখতে পায়। যেহেতু তারা 2টি ডিম নিতে পারবে, এজন্য নোয়া একটি ডিম আনায়া ও একটি ডিম সোনাকে দিয়ে দেয়। আর সে নিজে উপায় না পেয়ে পাশের পাহাড়ের সব থেকে উঁচু ও বিপজ্জনক স্থান থেকে ডিম নিয়ে আসার চিন্তা করে, যেখানে চিল তার উপরে হামলা করে। সে প্রায় পড়েই যাচ্ছিল, তারপরে অনেক কষ্ট করে একটি ডিম সেখান থেকে নিয়ে আসে। এরপর তারা ডিম নিয়ে যখনই তারা তাদের ঘোড়ার কাছে ফিরে আসছিল, তারা ঘোড়াগুলোকে ভীত ও নোয়ার গায়ের কম্বলটি খুঁজে পাচ্ছিল না। তখনই তারা অনুভব করে হয়তো সেখানে কেউ একজন আছে। তারা 3জনই পিছু করতে করতে রেলের টানেলের কাছে চলে আসে।
যেখানে তারা নোয়ার কম্বলটি দেখতে পায়। সোনা অনেক ভয়ে ভয়ে যখনই কম্বলটি নেয় সাথে সাথে তারা তিনজনই সেখান থেকে পালাতে শুরু করে। এরপর সোজা তাদের গ্রামে ফিরে আসে। আসলে তাদের গোষ্ঠীর পুরনো একটি নিয়ম ছিল, কোনো বানর ওই টানেল পার করবে না, কেননা তাদের ভয় ছিল সেখানে হয়তো মানুষ আছে। তারা মানুষদেরকে ইকো বলতো। চিলের ডিম নিয়ে আসার কারণে নোয়ার মা অনেক বেশি খুশি হয় আর তাকে বলে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। এই পুরো দল বিদ্যুতের অনেক উঁচু উঁচু টাওয়ারগুলোর উপরে বাসা তৈরি করে বসবাস করে। নোয়া তার বাবার সাথে দেখা করার জন্য টাওয়ারের সবচেয়ে উঁচু স্থানের ঘরে আসে, যেখানে সে ডিমের জন্য ছোট্ট একটি বাসা তৈরি করছিল। তার বাবার পালিত ঈগল, যার নাম হলো সান ঈগল, সে নোয়াকে দেখতে পারত না। হঠাৎ করে সে উড়ে নোয়াকে আঘাত করতে আসে। এমন সময় তার বাবা নোয়ার কম্বলে লাগা মানুষের রক্তর গন্ধ পায়। এজন্য সে নোয়াকে টানেলের ওপারে যাওয়ার কথা জিজ্ঞাসা করে, কিন্তু নোয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কোনোভাবেই টানেল পার করেনি। এরপর নোয়ার বাবা তার বড় ছেলেকে নোয়ার ওই কম্বল দিয়ে কম্বলে লাগা মানুষের রক্তটি কোথা থেকে এসেছে সেটা অনুসন্ধান করার জন্য পাঠিয়ে দেয়, যেন সে ওই মানুষটিকে তাদের এই গ্রাম থেকে অনেক দূরে তাড়াতে পারে। এমনকি তার পেছনে পালিত সান ঈগলকেও পাঠিয়ে দেওয়া হয়। এদিকে রাতে নোয়া তাদের মাছের গোদামে কিছু একটা শব্দ শুনতে পায়, যার ফলে সে সেখানে গিয়ে পৌঁছায়, যেখানে সে লুকিয়ে থাকা একটি মানুষ মেয়েকে দেখতে পায়। নোয়াকে দেখা মাত্র মেয়েটি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। ধাক্কা দেওয়ার ফলে নোয়া যে চিলের ডিমটি নিয়ে এসেছিল সেটি ভেঙে যায়। এজন্য সে আনায়া ও সোনাকে বলে কালকে সকাল হওয়ার আগে রাতের মধ্যে আমাকে একটি ডিম খুঁজে নিয়ে আসতে হবে। এজন্য সে এই রাতেই ঘোড়া নিয়ে বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার মাঝে সে বেশ কিছু বানরের শব্দ শুনতে পায়। সেদিকে তাকিয়ে দেখে বিদ্যুৎ চমকানোর মতো কিছু একটা হচ্ছে। নোয়া সেখানে গিয়ে দেখে কিছু বানর মাস্ক ও কবচ পরে সেখানে মরে পড়ে আছে। তখনই তার বড় ভাই আহত অবস্থায় তার কাছে এসে বলে এমন আরো অনেক বানর আসছে। এটা বলে সে সেখানেই মারা যায়। তার পেছনে কেউ একজন ছুরি মেরেছিল। ওই বানরগুলোর মতো আরো বানর আসার আগে নোয়া পাশের বনের ভেতরে লুকিয়ে পড়ে। এই মাস্ক পরা বানরদের কমান্ডার সিলভা তাদের বানরকে মৃত দেখে অনেক রেগে যায়। তখনই সে লক্ষ্য করে নোয়ার ভাইয়ের লাশের কাছে মানুষের রক্ত লাগা সেই কম্বলটি আছে। আসলে সে এই মেয়েরই পিছু নিয়েছিল, যার রক্ত কম্বলে আছে। এরই পাশে সে নোয়ার ঘোড়া দেখতে পায়। এজন্য কমান্ডার সিলভা নোয়াদের গ্রামের সন্ধান পাওয়ার জন্য নিজের কাছে থাকা বিদ্যুৎ চমকানো একটি লাঠি দিয়ে নোয়ার ঘোড়াকে একটি কারেন্ট শক দেয়। এরপরে তারা ওই ঘোড়ার পিছু নিতে থাকে ঈগল কাবিলায় যাওয়ার জন্য, যেখানে পৌঁছানো মাত্রই তারা পুরো দলের বাসস্থান আগুনে পোড়াতে থাকে। নোয়া সেখানে পৌঁছানোর পরে তার বাবাকে বাঁচাতে যায়। এজন্য সে আগুনে পড়তে থাকা টাওয়ারটির উপরে উঠতে থাকে। এমন সময় কমান্ডার সিলভা তাকে দেখে ফেলে। মাচার উপরে ওঠার পরে নোয়া তার বাবার সাথে সকল ঈগলকে মুক্ত করে দেয়। কিন্তু এত চেষ্টা করার পরেও নোয়া তার বাবাকে কমান্ডার সিলভার হাত থেকে বাঁচাতে পারে না। লড়াই একটা পর্যায়ে কমান্ডার সিলভা নোয়াকে মাচা থেকে অনেক দূরে ছুটে ফেলে। বাঁচার জন্য নোয়া বিদ্যুতের তার ধরে ঝুলতে থাকে। এরপরে কমান্ডার সিলভা বিদ্যুতের লাঠিতে কারেন্টের তারে বিদ্যুৎ দেওয়ার আগে বলতে থাকে মহান সিজারের নামে। বিদ্যুতের শক খেয়ে নোয়ার হাত থেকে তারটি ছুটে যায়। এরপরে সে সোজা নিচে এসে পড়ে। পরের দিন সকালে নোয়া যখন জ্ঞান ফিরে পায় সে দেখে তার পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। সে সেখানে বিদ্যুৎ তৈরি করা সেই লাঠিটি পায়, যেটি নষ্ট হয়ে গেছে। এমন সময় সে তার বাবার পালিত সান ঈগলকে দেখে সেখানে যায়, যেখানে তার বাবার লাশ পড়েছিল। নোয়া একা বাবার লাশের পাশে অসহায়ের মতো বসে থাকে। এরপর বাবাকে দাফন করে তার কসম নিয়ে বলে যেভাবে হোক আমাদের দলের সকলকে মুক্ত করে নিয়ে আসবই। এরপর বাবার সান ঈগলের পিছু করতে করতে নিজের দলকে খোঁজার জন্য জীবনে প্রথমবার টানেল পার করে অন্যদিকে চলে আসে, যে জায়গাটি অনেক উঁচু উঁচু বিল্ডিং ছিল, যেখানে কোনো এক সময় মানুষ বসবাস করত। কিছু দূর আসতে সে তার মায়ের কম্বল দেখতে পায়। এদিকে তুফান আসার কারণে নোয়া বনের ভেতরে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙার পরে সান ঈগলকে বশ করে হাতে আনার জন্য গান গাইতে থাকে, কিন্তু সান ঈগল তাকে আঁচড় মেরে সেখান থেকে চলে যায়। আসলে তারা সকল ঈগলকে নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের সুর ব্যবহার করে ট্রেনিং দিত। এরপর নোয়া ঈগলের পিছু করতে করতে ঘন বনের ভেতরে ঢুকে যায়, যেখানে সে ধোঁয়া দেখতে পায়। যখনই সে ওই ধোঁয়ার স্থানে পৌঁছায় হঠাৎ সে একটি ফাঁদের ভেতরে পড়ে যায়। যেহেতু তার কাছে বিদ্যুতের লাঠিটি ছিল, এজন্য সেই গুহার ভেতরে থাকা একটি রাঙ্গুটান তাকে মাস্ক পরিহিত বানর মনে করে
এজন্য নোয়া তাকে তার সকল সত্য ঘটনা খুলে বলে। তার সত্য জানার পরে ওরাঙ্গুটান নিজের নাম রাকা জানায় আর বলে তারা আমার দলকেও নিঃশেষ করে দিয়েছে, আর এই চিতা আমার সর্বশেষ সঙ্গীর, এখন শুধুমাত্র আমিই বেঁচে আছি। রাকার গলায় সিজারের দরজায় যে চিহ্ন ছিল সেই চিহ্নর মতো একটি লকেট ঝোলানো। এরপর সে নোয়াকে তার কাছে সযত্নে রাখা বই দেখিয়ে বলে এই চিহ্নগুলোর বিশেষ কিছু অর্থ আছে, আর আমাদের মহান সিজারের সময়ে বানর এগুলো পড়তে পারত। সিজারের কথা শুনে নোয়া তাকে বলে যে বানর আমার দলের উপর হামলা করেছিল তারা সিজারের নাম নিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আর তাকে জিজ্ঞাসা করে এই সিজারকে। তখন রাগা বলে ওই শয়তানগুলো সিজারের আসল শিক্ষা বাদ দিয়ে ভুল শিক্ষা সকলের সামনে উপস্থাপন করেছে। সিজার আমাদের মহান পূর্বপুরুষ ছিল, তিনি আমাদেরকে বানর হওয়ার আসল মর্মটা বুঝিয়েছিল। তিনি বলেছিলেন মজবুত হতে বানর একসাথে, আর এক বানর অন্য বানরকে কখনোই মারবে না। আমি তার দেখানো পথে চলি। এখানে রাখা বিশ্বাস করতে যে বানর আগে থেকেই মানুষের থেকে মহান ও অধিক বুদ্ধিমান ছিল। এখানে রাখা দেখে একটি মানুষ মেয়ে নোয়ার পিছু করতে করতে এই পর্যন্ত চলে এসেছে। এরপর রাখা নিজেও নোয়ার সাথে বেরিয়ে পড়ে। রাত হওয়ায় তারা একটি জায়গায় আগুন জ্বালিয়ে বিশ্রাম নেয়। এমন সময় সেই মেয়েটিও সেখানে চলে আসে। রাকা তাকে খাওয়ার জন্য কিছু ফল দিয়ে নিজের ও নোয়ার নাম বলে। মেয়েটি চুপচাপ এসে ফলগুলো খেতে থাকে। শীত পড়ার কারণে রাকা নোয়ার কম্বলটি তাকে দিতে বলে। তখন নোয়া তাকে বলে এই কম্বলটি আমার জন্য অনেক বিশেষ। তখন রাকা তাকে বোঝায় মানুষদের ঠান্ডা লাগে। তখন নোয়া তার মায়ের কম্বলটি তাকে দিতে দেয়। পরের দিন তারা তিনজন একসাথেই বেরিয়ে পড়ে গন্তব্যস্থলের জন্য। কিছু দূর যাওয়ার পরে তারা জিব্রা ও জঙ্গলি মানুষদের একটি দল দেখতে পায়। এই মানুষগুলো একদম বন মানুষদের মতোই জীবনযাপন করছিল। মানুষের এমন অধপতন দেখে মেয়েটির চোখে পানি চলে আসে। এরপর সিজার যখন মেয়েটিকে মানুষদের কাছে রেখে চলে যাচ্ছিল তখন রাকা সিজারের চিহ্নওয়ালা লকেটটি দিয়ে সিজারের দেখানো পথে চলার জন্য পরামর্শ দেয়। ঠিক তখনই কমান্ডার সিলভা তার বানর দলের সাথে এই মানুষদের উপরে হামলা করে তাদের বন্দী করতে শুরু করে। ওই মেয়েটি তাদের হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতে থাকে। এই বানরদের অত্যাচার দেখে নোয়া মেয়েটিকে বাঁচানোর জন্য তাকে খুঁজতে থাকে। লুকিয়ে থাকা মেয়েটি দাঁড়িয়ে দূর থেকে নোয়াকে নোয়ার নাম বলে ডাকে। এরপরে কমান্ডার মেয়েটিকে ধরার আগেই নোয়া মেয়েটিকে বাঁচিয়ে নেয়, আর দ্রুতই রাকা ও মেয়েটিকে সাথে করে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কমান্ডার সিলভা তাদেরকে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। অনেক দূরে এসে থেমে নোয়া রাকাকে বলে এই মেয়েটি কথা বলতে পারে, কিন্তু রাকা তার কথা বিশ্বাস করছিল না। তখন মেয়েটি বলে ওঠে আমার নাম হলো মেয়ে। তখন রাকা ও নোয়া মেয়েটিকে এমন ভাবে দেখে মনে হচ্ছিল কোনো মানুষ যেন প্রথমবারের মতো শিবপাঞ্জিকে কথা বলতে দেখছে। তারা দুজন হা হয়ে তাকিয়ে থাকে। তখন সে নোয়াকে বলে আমি জানি এই মুহূর্তে তোমার দলের লোকেরা কোথায় বন্দী আছে। সেই রাতে নোয়া ওই কারেন্ট শক দেওয়া লাঠিটি ঠিক করে ফেলে। পরের দিন মেয়ে তাদেরকে নিয়ে একটি নদীর কাছে এসে দাঁড়ায়, যেখানে কাঠ দিয়ে পুল তৈরি করা ছিল, আর এরপরে কাঠের তৈরি করা পুল পার করতে থাকে। তখনই কমান্ডার সিলভা তাদের দল নিয়ে পুলের উপরেই এদেরকে ঘিরে ধরে। লড়াইয়ের একটা পর্যায়ে মেয়ে পানিতে পড়ে যায়, কিন্তু সে জালটি ধরে ফেলে। এজন্য রাকা তাকে বাঁচাতে গিয়ে সে নিজেও পানির ভেতরে পড়ে যায়। এই সময় সে নোয়াকে বলে একসাথে থাকবে তো জিত হাসিল করবে। এই সময় কমান্ডার সিলভা রাকা ধরে থাকা জালটি কেটে দেয়। রাকা বয়ে যাওয়া নদীর মধ্যে ভেসে চলে যায়। কমান্ডার সিলভা নোয়া ও মেয়েকে নিয়ে সমুদ্রের ধারে জং লাগা জাহাজের ভেতরে বসবাস করা ক্যাম্পে নিয়ে আসে। এরপর নোয়াকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসা বানরের মধ্যে ছেড়ে দেওয়া হয়। এখানে বানর মানুষের দ্বারা তৈরি করা অনেক বছর আগের পরমাণু থেকে বাঁচার জন্য একটি বাংকারে বারুদ লাগাচ্ছিল। এর পাশাপাশি সমুদ্রের পানি যেন ভেতরে না আসে এজন্য একটি বাঁধও তৈরি করছিল। এমন সময় নোয়া সোনাকে দেখতে পায়। এরপর সে তার মায়ের সাথে দেখা করে। তারা দুজন কাঁদতে কাঁদতে একে অপরকে জড়িয়ে ধরে। অন্যদিকে মেয়েকে একটি ঘরের ভেতরে পাঠানো হয়, যেখানে মেয়ে তার মতোই কথা বলে এমন এক ব্যক্তির সাথে দেখা হয় যার নাম ছিল ট্রেভাতন। সেই শক্তিয়া লাঠিটি তৈরি করেছিল, আর সে এই দলের সর্দার প্রক্সিমাসকে মানুষের ইতিহাস সম্পর্কে লেখা বই পড়ে শোনায়। এই জন্য প্রক্সিমাস মানুষের ইতিহাস সম্পর্কে ভালোভাবে জানে। এদিকে আমরা দেখি প্রক্সিমাস সকলের সামনে এসে সিজার যে পথ অনুসরণ করতে বলেছিল সেগুলো কথা বলতে থাকে, আর সে জোর করে ধরে আনা বানরদেরকে বাংকারের সাথে দড়ি বেঁধে সেটাকে খোলানোর চেষ্টা করতে থাকে। এদিকে বিস্ফোরণ করা হয়, কিন্তু দরজাটি এক চুলো নড়ে না। এজন্য প্রক্সিমাস আগামীকাল পুনরায় চেষ্টা করার কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে মেয়ে ট্রেভাতনকে বলে যদি প্রক্সিমাস এই বাংকারের দরজা খুলে ফেলে তাহলে সে মানুষের সকল টেকনোলজি ও অস্ত্র পেয়ে যাবে।
তাহলে সে অবশিষ্ট থাকা সকল মানুষদেরকে মেরে নিজের সাম্রাজ্য স্থাপন করবে। তখন ট্রাভাথান রেগে তাকে বলে, এখন এই দুনিয়া তো বানরেরই হয়ে গেছে, আর তারা তাদের সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। এরপর সে মেয়েকে গোসল টোসল করে ফ্রেশ হতে বলে। এরপর প্রক্সিমাস নোয়া ও মেয়েকে তার সাথে ডাকে খাবারের জন্য। সেখানে তারা আনায়াকে দেখে। প্রক্সিমাস তাদেরকে বলে, ইভলিউশন হওয়ার জন্য হাজার হাজার বছর লাগে, আর যদি আমি বাংকারের ভেতরে থাকা টেকনোলজিটি পেয়ে যাই তাহলে এই ইভলিউশন আমি বেঁচে থাকতে করে যেতে পারবো। তাহলে আমি মানুষের মতোই বাতাস, পানি ও স্থলে দ্রুতভাবে চলাচল করতে পারবো। এরপর সে নোয়াকে বোঝায় মানুষের মতো বুদ্ধিমান এই পৃথিবীতে আর কেউ ছিল না। এখানে নোয়া জানতো যে মানুষ প্রথম থেকেই নির্বোধ ছিল। এরপর নোয়াকে মেয়ের একটি রহস্য জানায়। সে নোয়াকে বলে, তোমার সাথে দেখা করার আগে মেয়ে মানুষদের সাথেই থাকতো। এটা শুনে নোয়া অবাক হয়ে যায়, কেননা সে মনে করত মেয়ে কখনো মানুষদের গ্রামে ছিলই না, কিন্তু এই কথাটি মেয়ে তার কাছ থেকে লুকিয়েছিল। তখন প্রক্সিমাস মেয়েকে বলে, আমি জানি তুমি ওই বাংকারের ভেতরে যাওয়ার জন্য এখানে এসেছো। সে মেয়ের কাছে তার প্ল্যান সম্পর্কে জানতে চায়, কিন্তু মেয়ে তাকে কিচ্ছু জানায় না। এরপর প্রক্সিমাস নোয়াকে বলে, তুমি অনেক বুদ্ধিমান বানর, তুমি শক দেওয়ার লাঠিটি নিজে থেকে ঠিক করে ফেলেছো, এজন্য তোমাকে আমার অনেক প্রয়োজন। এখন তুমি আমাকে বলো, মেয়ে তোমাকে বাংকারে ঢোকার কোনো রাস্তার কথা বলেছে? এখানে নোয়া ধোঁকা খাওয়ার মতো অনুভব করে বলে, সে আমাকে কিচ্ছু বলেনি। এরপরে প্রক্সিমাস নোয়াকে বোঝায় মানুষকে কখনোই ভরসা করা উচিত নয়। এই মানুষ আমাদেরকে পুনরায় খাঁচার ভেতরে বন্দী করার পরিকল্পনা করছে, কিন্তু বাংকারের ভেতরে থাকা ওই টেকনোলজির মাধ্যমে আমি সকল মানুষদেরকে ধ্বংস করে বানরদের এক নতুন রাজত্ব স্থাপন করব। এরপর নোয়া বাইরে বসে সান ইগলকে বলে, সে প্রক্সিমাসের কাছে বন্দী থাকা নিজেদের দলের কাউকেই মুক্ত করতে পারবে না। এটা বলে সে দুঃখী হয়ে যায়। তখনই সিজারের চিহ্ন দেখে তার মনে পুনরায় সাহস সঞ্চয় হয়। তখন সানিগল নোয়ার মনের ভাব বুঝে নিজে থেকেই তার হাতে এসে বসে। ইগলকে বসতে দেখে নোয়ার মা নোয়ার প্রতি অনেক গর্বিত হয়। এরপর রাতে নোয়া মেয়ের কাছে এসে বলে, তুমি প্রথম থেকেই আমাকে মিথ্যে কথা বলে এসেছো, কিন্তু আমার শুধুমাত্র এটুকু জানা দরকার, তুমি বাংকারের ভেতর থেকে কি নিতে এসেছো। তখন মেয়ে তাকে জানায়, সেখানে থাকা কিছু বই আমি নিতে এসেছি, যার ফলে মানুষ তার কথা বলার ক্ষমতা পুনরায় ফিরে পাবে। কেননা একটা সময় বানর কথা বলতে পারতো না, ঠিক আজকের ইকোদের মতো। এরপর সে জানায় মানুষের তৈরি করা একটি ভাইরাসের কারণে বানর বুদ্ধিমান হয়ে ওঠে, কিন্তু সেই ভাইরাসই মানুষের অস্তিত্ব নিঃশেষ করে ফেলে। এরপরে মেয়ে স্বীকার করে যে সে বাংকারের ভিতরে ঢোকার রাস্তা জানে। এরপর সে নোয়া, সুনায় ও আনায়াকে পাহাড়ে ওঠার জন্য রাজি করিয়ে ফেলে, কিন্তু আনায়া ভয় পেয়ে না করে দেয়। কিন্তু এরপরে সে নিজে থেকে তাদের কাছে চলে আসে। মেয়ে সর্বপ্রথম পানির নিচে তৈরি করা সেই বাঁধের উপরে বারুদ বিছিয়ে দেয়। এমন সময় ট্রাভাথান সেখানে চলে আসে। মেয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ট্রাভাথান প্রক্সিমাসকে সবকিছু বলে দেওয়ার জন্য যখন চলে যাচ্ছিল, তখন মেয়ে উপায় না পেয়ে তাকে গলা টিপে মেরে ফেলে। এরপর নোয়া তার লাশ সমুদ্রে ফেলে দেয়। তারা পাহাড়ের পেছনে গিয়ে নোয়া মেয়েকে তার পিঠে চড়িয়ে পাহাড়ের উপরে চড়তে থাকে। অনেক উঁচায় বাংকারের ভেতরে বাতাস পৌঁছানোর জন্য 3টি বড় একজোস লাগানো ছিল, কিন্তু সময় এগুলোকে নষ্ট করে ফেলেছে। এরপর নিজেদের মশাল জ্বালিয়ে তারা বাংকারের ভেতরে ঢোকে। মেয়ে এর ভেতরে কোনো মানুষ পায় না। সে সেখানে থাকা পাওয়ার অন করে বইগুলো খুঁজতে থাকে, যেখানে সে অস্ত্র ও তার বই খুঁজে পায়। আসলে এই বইটি স্যাটেলাইট সিস্টেম চালু করার একটি চাবি ছিল। এরই মাঝে নোয়া একটি পুরনো ছবি আলা একটি বই পায়, যেখানে মানুষেরা তার প্রজাতির বানরদেরকে খাঁচার ভেতরে বন্দী করে রেখেছিল। নোয়া এতদিন মনে করত অনেক আগে মানুষ ও বানর একসাথে বসবাস করত। এখন এই 3 জন মেয়ের উপরে সন্দেহ করতে থাকে। এরপরে মেয়ে ভেতর থেকে বাংকারের দরজাটি খুলে দেয়। এদিকে প্রক্সিমাস তার দল ও নোয়ার দলের সকলকে নিয়ে ভেতরে এসে সোনাকে বন্দী করে ফেলে। এরপর সে নোয়াকে জিজ্ঞাসা করতে থাকে মেয়ে বাংকারের ভেতরে তার বিরুদ্ধে কি পরিকল্পনা করেছে। নোয়া কিছুই না বলার কারণে প্রক্সিমাস লাইটেনিংকে সোনাকে মেরে ফেলার আদেশ দেয়। লাইটেনিং সোনাকে মেরে ফেলার আগেই মেয়ে লাইটেনিংকে গুলি করে, যার ফলে সে সেখানেই মারা যায়। গুলির শব্দ সকল বানরকেই ভীত করে ফেলে। এখানে প্রক্সিমাস মেয়ের কাছে এমন আরো অস্ত্রের কথা জিজ্ঞাসা করে। এর পরিবর্তে সে মেয়েকে মুক্ত করে দেওয়ার কথা বলে। এই অস্ত্রগুলি যেন প্রক্সিমাস না হাতে পায়, এজন্য দৌড়ে এসে সামনে থাকা বাঁধটি ধ্বংস করে দেয়। এরপরে দ্রুত গতিতে পানি বাংকারের ভেতরে আসতে থাকে। এজন্য সকল বানর বাঁচার জন্য বাংকারের ভেতরে আসতে থাকে। নোয়া তার দলের সকলকে উপরের দিকে উঠতে বলে।
তখনই কমান্ডার সিলভা নোয়ার সামনে এসে তার সাথে লড়াই করতে থাকে, কিন্তু নোয়া তার হাত থেকে বেঁচে তাকে পাইপের ভেতরে আটকিয়ে পানিতে ডুবে মরার জন্য সেখানে ছেড়ে চলে যায়। তার মরার পরেই নোয়া সেখান দিয়ে বেরিয়ে আসে যেখান দিয়ে তারা বাংকারের ভেতরে ঢুকেছিল। তার পুরো দলের সকলেই বেঁচে গিয়েছিল। তখনই প্রক্সিমাস নোয়ার উপরে হামলা করে আর তাকে প্রায় আধমরা করে ফেলে। তার সামনে সকলকে নত হতে বলে। এদিকে নোয়া সকল শক্তি সঞ্চয় করে দাঁড়িয়ে সকলের সামনে তাদের গোষ্ঠীর ঈগল গানটি গাইতে থাকে। তার দলের প্রত্যেকেই তার সাথে একই সুর ধরে, যার ফলে তাদের দলের সকল ঈগল প্রক্সিমাসের উপর হামলা করে তাকে উঁচু থেকে পানির মধ্যে ফেলে দেয়। এরপরে সান ঈগল পুনরায় নোয়ার হাতে এসে বসে। তারা প্রত্যেকেই মুক্ত হয়ে তাদের গ্রামে ফিরে এসে পুনরায় তাদের বাসস্থান তৈরি করতে থাকে। নোয়া তার বাবার মতোই একটি চিলের বাসা তৈরি করতে থাকে। এমন সময় মেয়ে তার সাথে দেখা করতে আসে। সে নোয়াকে বলে মানুষদেরকে তাদের হক ও স্থান দুটোই ফিরে পাওয়া উচিত। তখন নোয়া বলে সকল স্থান যদি মানুষের হক থাকে তাহলে বানর কি পুনরায় নির্বোধ হয়ে যাবে? কেননা রাকার সিজার শুধু একটা জিনিসই চাইতো, সেটা হলো বানর ও মানুষ একসাথে বসবাস করবে। এখন তুমি বলো এটা কি সম্ভব নয়? তার কথাগুলো শুনে মেয়ে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে আর নোয়াকে প্রাণে মেরে ফেলার চিন্তা সে মাথা থেকে সরিয়ে ফেলে। সে মনে করত নোয়া অনেক বেশি বুদ্ধিমান আর যদি সে বেঁচে থাকে তাহলে বানরের সাম্রাজ্য কখনোই সে ধ্বংস হতে দেবে না। এরপরে নোয়া সিজারের চিহ্নওয়ালা লকেটটি মেয়েকে দিয়ে বলে এটা অনেক বিশেষ। লকেটটি নিয়ে মেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সোজা একটি স্যাটেলাইট স্টেশনে এসে সেখানে আগে থেকে থাকা মানুষকে বাংকার থেকে নিয়ে আসা স্যাটেলাইট ডিস্ক অ্যাক্টিভেশন কি দিয়ে দেয়। এই মানুষগুলো সেই চাবিটি তাদের সিস্টেমে লাগিয়ে সিগন্যাল পাঠানোর জন্য অনেক বড় বড় ডিশ অ্যান্টেনা অ্যাক্টিভ করে দেয়। এতে তারা পৃথিবীতে বিভিন্ন স্থানে বেঁচে থাকা বুদ্ধিমান মানুষদের সাথে যোগাযোগ করতে পারে, কেননা তারা জানতো মানুষের হক ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রথমত মানুষদেরকে এক হতে হবে। এদিকে নোয়া সোনাকে দূরবীনের মাধ্যমে আকাশে অনেক দূরে থাকা বিভিন্ন গ্রহ ও আলো দেখাতে থাকে। এরই পাশাপাশি একই সাথে নোয়া ও মেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। এখানে এই চতুর্থ পার্ট শেষ হয়ে যায়।